হচ্ছে যে অবশ্যই ক্লাসে সঠিক সময়ের জয়েন করার চেষ্টা করতে হবে। এবং আরেকটা কথা, সেটা হলো যে প্রত্যেককে ক্লাসে জয়েন করার চেষ্টা করতে হবে। ওই ভিডিও ক্লাস দিয়ে দেওয়া হচ্ছে বলে আমরা ভিডিও ক্লাস দেখে নেব, তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোমাদের ওই ভিডিও দেখার অভ্যেস তৈরি হয়ে যাবে। এবং যদি ক্লাস মিস করে যাও যে এইটা পরে দেখে নেবো, রেকর্ড তো রইলই, দেখে নেব, এই করতে করতে যেটা হয়, এক সময় দেখবে অনেকগুলো ভিডিও তোমাদের কাছে জমে গেছে এবং তোমাদের আর দেখতে মনই চাইছে না। এবার কথাটা হচ্ছে, তোমরা প্রত্যেকে এখানে নেট সেট পাওয়ার জন্যই মানে পড়ছো, প্লাস খুব তাড়াতাড়ি যদি সাফল্য আসে তাহলে আগামীর যে পথ, সেই পথ আরও উজ্জ্বল হবে, এটাই আমরা আশাবাদী। কিন্তু তোমরা যদি নিজেরাই মনে হয় যে একটু ফাঁকি মারি, একটু ঠিক আছে পরের দিন দেখব, এই করতে করতে যেটা হয় সেটা হচ্ছে আলটিমেটলি যখন পরীক্ষা চলে আসে বা সময় আর কি ঘনিয়ে আসে, তখন আর করে ওঠা হয় না। এই কারণে প্রত্যেককে আমি বারবার বলছি, আমি বারবার বলি যে এই সময়টা অন্তত ফাঁকি মারার সময় নয়। ফাঁকি কথাটাই আমি ব্যবহার করছি, এর কারণ হচ্ছে আমাদের মধ্যে মাঝে মাঝে অলসতা আসে, এরকম অলসতা বারবার আসবে এবং তুমি সামান্য যেটাকে কোট আনকোট আমি ফাঁকি বলছি, এই ফাঁকি মারার সময় তোমরা পাবে। তুমি যখন নেট সেট পেয়ে যাবে, জিআরএফ পেয়ে যাবে, তখন তুমি পিএইচডি পাওয়া পর্যন্ত, তখন দেখবে তোমাকে পিএইচডি পাওয়ার জন্যই চেষ্টা করতে হচ্ছে। এই নেটে যে পড়াশোনার চাপ, এতটা চাপ তোমাকে নিতে হচ্ছে না। তখন হয়তো পিএইচডি পাওয়াটা তোমার কাছে অনেকটা লড়াই মনে হবে, কিন্তু পড়াশোনা তখন মনে হবে যেন একটু স্টপ হয়ে গেছে। ফলত যখন যেটা করতে হবে তখন সেটাই করতে হবে। এখন তোমাদের আমার মনে হয় যে পড়াশোনাটাই দেখো, সামনে কিন্তু আমি জানি না সরকার পরিবর্তন হওয়ার ফলে চাকরি বাকরির কতখানি সুবিধা হবে, কিন্তু আমরা আশাবাদী প্রত্যেকেই যে এটা হওয়া উচিত। চাকরি বাকরি পরিবর্তন হওয়া উচিত, যেহেতু পরিবর্তন হয়েছে সব কিছুই পরিবর্তন হবে। আমরা প্রত্যেকে আশাবাদী থাকবো, আমাদেরকে তো আর হাল ছেড়ে দিলে হবে না। তাই প্রত্যেকেই আশা করব যে ভালো সময় আসছে, তো এই আশা নিয়েই আমরা বুক বাঁধবো এবং প্রত্যেকে পড়াশোনা করতে হবে। কারণ তোমাকে সরকার সুযোগ দিল, অথচ তুমি পড়াশোনা করলে না, তাহলে তো তুমি কোনোদিনই সফল হতে পারবে না। সারা জীবন তাহলে সেই সরকারকে দোষ দিয়ে চলতে হবে। ফলত নতুন সময় আসছে, এই আশায় বুক বেঁধে আমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনাটা করব। আমাদের নিজেদের যেটা জায়গা, সেই জায়গাটাতে আমরা কিন্তু ফাঁকি দেব না। আমরা প্রত্যেকেই আশা করব যে ভালো সময় অবশ্যই আসছে। তাই আমার একটাই কথা যে তোমরা কিন্তু প্রত্যেকে পড়াশোনা করো। নিজের সময়টাকে যদি মনে হয় যে আমি নিজের ভালো সময় আনবো, তাহলে কিন্তু প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের জীবনে ভালো সময় আসবে বলে আমার মনে হয়। এবার ওসব কথা বাদ দিয়ে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকে লাইভ ক্লাসে জয়েন করার চেষ্টা করা। আগের দিনে ঝড় বৃষ্টির কারণে উপস্থিতি খুবই কম ছিল, তো সেই কারণে প্রত্যেকে লাইভ ক্লাসে জয়েন করলে যেটা হবে, আমার সাথে ডিরেক্ট ইন্টারাকশন তোমরা করতে পারবে। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা ডিরেক্ট জিজ্ঞাসা করতে পারবে, এবং এই জিজ্ঞাসা করার অভ্যেসটাও তৈরি করতে হবে আমার মনে হয়। ফলত তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো এবং ভালো কিছু হওয়ার চেষ্টা করো। যাই হোক, আমরা এত আর কথা না বলে ডিরেক্ট ক্লাসের শেয়ার করে নিই আমি স্ক্রিনটা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে। তো যাই হোক, আমি আজকের ক্লাসটা শুরু করছি। আমরা আগের দিন
শিখেছি উপমা, অর্থালঙ্কারে আমরা ঢুকে গেছি এবং উপমা অলঙ্কার পর্যন্ত আমরা শিখেছি। আমরা আশা করছি তোমরা প্রত্যেকেই উপমা অলঙ্কার পর্যন্ত সেই ক্লাস দেখে নিয়েছো এবং আজকে আমরা অর্থালঙ্কারের উৎপ্রেক্ষা অলঙ্কার যে ক্লাস সেই ক্লাস আমরা করব। তো বিষয়টা হচ্ছে যে তোমরা এই যে অলঙ্কার, আমি কেন তোমাদেরকে অলঙ্কারের ক্লাসগুলো আগে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, এর কারণ হচ্ছে অলঙ্কার ছন্দের ক্লাসগুলো, এর কারণ হচ্ছে অলঙ্কার থেকে অন্ততপক্ষে 2-3টে অলঙ্কার তোমাদেরকে কিন্তু কষতে দেয় মানে হচ্ছে একটা অলঙ্কারের লাইন দিয়ে দেবে, সেই লাইনটাকে বলবে এটা কোন অলঙ্কার। এরকম কিন্তু অলঙ্কার ছন্দ থেকে সহজ প্রশ্ন আসে। যদি 8-10টা প্রশ্ন আসে তাহলে আমরা দেখতে পাবো যে 4-5টা শুধু কষতে দেবে, ছন্দও কষতে দেবে, অলঙ্কারও কষতে দেবে। তো এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে এই মানে বারবার প্র্যাকটিসের মাধ্যমে যাতে তোমরা অলঙ্কারটা পড়ে বুঝতে পারো যে কোন অলঙ্কার, তার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। একবার ক্লাসটা দেখে নিলাম তাহলেই কিন্তু তোমরা যে হয়ে গেল, সফল হয়ে গেলে এমন হবে না। ফলত তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু কষতে হবে। তাই আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে আমি অলঙ্কারগুলো দিচ্ছি তোমাদেরকে, এর নিচে দেখবে অজস্র উদাহরণ দেওয়া আছে। সেই যেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি না, আমি তো 2-3টে উদাহরণ এক্সপ্লেন করছি এক একটা অলঙ্কারের, বাকি তো আরও 4-5টা উদাহরণ থেকে যাচ্ছে। তারপরে দেখতে পাবে তোমরা যে অন্যান্য বই যদি তোমরা ফলো করো, নিশ্চয়ই প্রত্যেকের কাছে অলঙ্কার ছন্দের বই রয়েছে, না থাকলে 2-1টা করে কিনে নিও। তো সেক্ষেত্রে সেখান থেকে তোমরা অজস্র উদাহরণ পাবে, সেই উদাহরণগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি তো তোমাদেরকে মক টেস্ট কিছু দেওয়ার চেষ্টা করছি। ফলে তো সব মিলিয়ে তোমরা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় তোমরা পারফেক্ট হয়ে উঠবে। এবং এই ছন্দ অলঙ্কারের নাম্বারটা হচ্ছে সলিড নাম্বার। 8-10টা প্রশ্ন আসবে, তার মধ্যে 4-5টা শুধু কষতে দেবে এবং সেখানে 4-5টাই ঠিক করা যায়। তাছাড়াও অলঙ্কার থেকে তোমার প্রশ্ন আসতে পারে ভাগ থেকে, যে এই ভাগটা মানে এই সাদৃশ্যমূলক অলঙ্কারের কটি ভাগ, আসতে পারে অলঙ্কারের কটি ভাগ, আসতে পারে যে নিচের কোনটি এই অলঙ্কারের বৈশিষ্ট্য, নিয়ে 4টে দিয়ে দিল। যে যেমন নেটের প্রশ্ন আসে যে 2টি অশুদ্ধ 2টি শুদ্ধ বা এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। অর্থাৎ বৈশিষ্ট্য থেকেই উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে, সমাসক্তি অলঙ্কার কাকে বলে, উপমা অলঙ্কার কাকে বলে, উপমা অলঙ্কারের বৈশিষ্ট্যকে আমি আগের দিন ক্লাসে দেখবে বলেছিলাম যে আমরা এইগুলো চোখ এড়িয়ে যাই আমাদের, যে উপমা অলঙ্কারে আসলে যে তুলনাটা করা হয় সেই তুলনাটা কখনোই সমজাতীয় বস্তুতে হয় না। আমি তোমাদেরকে মক টেস্টে প্রশ্নও দিয়েছিলাম, বিজাতীয় বস্তুর মধ্যে হয়। তোমাদের আপাত দৃষ্টিতে দেখে জন্য যদি এই লাইনটা খেয়াল না করো তাহলে তোমাদের আপাত দৃষ্টিতে মনে হবে যে হয়তো সমজাতীয় বস্তুর মধ্যেই তুলনা করা হয়, কিন্তু আসলে না, তুলনা কখনোই তো সমজাতীয় বস্তুর মধ্যে করা হয় না, এটা তো কমন সেন্স। কিন্তু এই কমন সেন্সই মাঝে মাঝে আমাদের মানে অভাব থাকে বলে আমাদের প্রশ্নের উত্তর ভুল হয়ে যায়। আমরা যখন তুলনা করব, যে যখন জীবনানন্দ দাশ বলছেন যে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এই যে বিদিশার নিশা অর্থাৎ অন্ধকার, চুলের সাথে তুলনা করছেন। চুল আর অন্ধকার কি দুটো এক জিনিস? আগের দিন ক্লাসে আমি বলেছি কখনোই দুটো এক জিনিস নয়। কোথায় রাত্রি, নিশা মানে রাত্রি, অন্ধকার, সেই রাত্রির কালো অন্ধকারের সঙ্গে যে চুলের তুলনা করা হচ্ছে, কালো ঘন চুলের তুলনা করা হচ্ছে, এই দুটো বস্তু কিন্তু এক নয়। চাঁদের মতো মুখ আর চাঁদ কখনোই এক জিনিস নয়। অর্থাৎ বিজাতীয় বস্তু, এই বৈশিষ্ট্যগুলো নেট পড়তে গেলে কিন্তু শুধুমাত্র আমি অলঙ্কার পড়তে জানি বললেই হবে না, সবটাই কিন্তু পড়তে হবে। আমি তোমাদেরকে ওই জায়গাগুলো ধরানোর জন্য আমার এই নোটগুলোর মধ্যে তুমি সেই একদম পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে যে আসলে মানে কোন জায়গাগুলো তোমাকে দেখবে মনে রাখাও ভালো বা জেনে রাখতে হবে করে দেওয়া আছে, স্টার করে দেওয়া আছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এছাড়াও আমার নোটটাই সব নয় এটা কেউই বলতে পারবে না। অতএব তোমাদেরকে অবশ্যই বই থেকে প্রচুর পরিমাণে উদাহরণ প্র্যাকটিস করতে হবে, তোমাকে মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। যাই হোক, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব। এবার আমাদের প্রথম ক্লাস, আমাদের আজকের ক্লাস উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা অলঙ্কার কী? আমরা তো উপমা অলঙ্কার জানলাম, তাহলে উৎপ্রেক্ষা অলঙ্কার কী? প্রবল সাদৃশ্যের জন্য
যদি উপমেয় এবং উপমান কী জিনিস সেটা তোমরা বুঝেছো। যাকে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করা হচ্ছে সে হচ্ছে উপমান। চাঁদের মতো মুখ, আমরা মুখটাকে তুলনা করছি, অর্থাৎ মুখটা হচ্ছে উপমেয়। আর কার মতো তুলনা করছি, কার সাথে তুলনা করছি? মুখের, চাঁদের সঙ্গে, অর্থাৎ চাঁদ হচ্ছে উপমান। অর্থাৎ উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় হবে। মানে মুখকে তোমার চাঁদ বলে মনে হবে যে মুখ নাকি চাঁদ, মানে একটা সংশয় তোমার মধ্যে থাকবে। তাহলে উৎপেক্ষা অলঙ্কার হয়। উৎপেক্ষা শব্দের অর্থ হচ্ছে সংশয়। এটাও প্রশ্ন আসতে পারে একটা বৈশিষ্ট্যে, যে উৎপেক্ষা কথাটির অর্থ হচ্ছে দিয়ে দিল সন্দেহ। তো বললাম হ্যাঁ সন্দেহ তো পড়েছিলাম, বাস ঠিক করে দিয়ে চলে এলে। না, উৎপেক্ষা অলঙ্কার, উৎপেক্ষা কথাটির অর্থ হচ্ছে সংশয়। কি বলেছে? উৎপেক্ষা অলঙ্কারের সংশয় এক কোটিক শুধুমাত্র উপমানে। এই কথাটা বলার কারণ আছে। এই কথাটা আমরা যখন সন্দেহ অলঙ্কার পড়তে যাব তখন আমরা দেখতে পাবো। এক কোটিক মানে কি? এক কোটিক মানে হচ্ছে একটাতে শুধুমাত্র উপমানে সন্দেহ হবে। আর সন্দেহ বলে একটি অলঙ্কার আছে, সেই অলঙ্কারে আমরা দেখতে পাবো, আমরা পড়বো এরপরেই, যে সেখানে দ্বিকোটিক মানে হচ্ছে উপমেয়তেও সংশয় থাকবে, উপমানেও সংশয় থাকবে। আমরা একটা উদাহরণ করি, তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টাকে। আচ্ছা, এই যে দেখো, এগুলো আমি স্টার দিয়ে দিয়েছি, মানে কি এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। উৎপেক্ষা অলঙ্কার এবং তোমাদের বোঝার জন্যও ইম্পর্টেন্ট। উৎপেক্ষা অলঙ্কারে বাংলা সম্ভাবনাবাচক শব্দ, এই শব্দগুলো তুমি যদি, এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স, ফাঁকিবাজি বুদ্ধি, এই শব্দগুলো যদি তুমি কোনো লাইনের মধ্যে পাও, যেন, বুঝি, এগুলো হচ্ছে সংশয়বাচক শব্দ। যেন, বুঝি, মনে হয়, মনে গণি, জনু মানে যেন, এই শব্দগুলো কিন্তু জনু মধ্যযুগীয় বিভিন্ন লাইনে ব্যবহার করা হতো। এইগুলো থাকলে কিন্তু তোমরা অবশ্যই সেটা উৎপ্রেক্ষা অলঙ্কারই হবে। আমরা উদাহরণ দেখব। বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ ডেউটি তুলসীর মূলে যেন ঝুলিল। কি বলছে? একজন যুবতী পদতলে বসেছেন, তাকে দেখে মনে হচ্ছে মানে পদতলে বসেছে একটা যুবতী, কারোর একটা পদতলে বসেছে। এটা সম্ভবত তোমার ওই মেঘনাদ বধ কাব্য বা রামায়ণ থেকে নেওয়া হচ্ছে, যেখানে তোমার সীতার পদতলে বসার কথা বলা হয় আর কি, সরমার। সেসব আমাদের ভাবার দরকার। আমরা তো অলঙ্কার করতে গেলে ওসব কোথা থেকে নেওয়া হয়েছে, লাইনটি কী, এসব আমরা দেখতে যাব না। আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে, আমরা দেখবো এখানে বলেছে, ভালো করে লাইনটা পড়তে হবে। অলঙ্কার করতে গেলে পড়তে হবে, তোমরা এটাকে ডিকোড করতে পারবে। দেখো, বসিলা যুবতী পদতলে, প্রথম লাইনে কমা দিয়ে দিচ্ছে। তাহলে এটা একটা কথা বলছে যে বসিলা যুবতী পদতলে, কারোর একটা পদতলে একটি যুবতী বসেছে। নিজের পদতলে তার যুবতী নিজে বসতে পারবে না, কারোর পায়ের তলায় একটি যুবতী বসেছে। বলছে দেখে মনে হচ্ছে আহামরি সুবর্ণ ডেউটি তুলসীর মূলে যেন জ্বলিল। অর্থাৎ তুলসী তলা, আমাদের যে সন্ধ্যা দেয় তুলসী মন্দির, সেই তুলসী মন্দিরের কাছে যেমন সুবর্ণ ডেউটি, অর্থাৎ সুবর্ণ ডেউটি অর্থাৎ সুন্দর যে তোমার ওই প্রদীপ, সেই প্রদীপ জ্বলছে, পদতলে যুবতী বসেছে, তাকে দেখে মনে হচ্ছে যেন সে তুলসী তলে যেমন প্রদীপ দেওয়া হয়, সেরকম যেন প্রদীপের মতো তাকে মনে হচ্ছে, তার পায়ের তলায় সুন্দরভাবে বসে আছে। এত যাওয়ার দরকার নেই। আমি যে যেন শব্দটা পেয়ে গেছি, আমাদেরকে এইভাবে আগে শিখে দিতে হবে। এই যে যেন শব্দটা পেয়ে গেছি, যেন চোখ বন্ধ করে এটা উৎপ্রেক্ষা অলঙ্কার করে দিয়ে চলে আসবো। এগুলো হচ্ছে বুদ্ধি। তুমি তো শিখতে তো হবেই, আমরা তো শিখছি একদম ভালো করে, কিন্তু কিছু কিছু শর্ট ট্রিক্স করতে হবে আমাদেরকে, যাতে আমাদেরকে এত ভাবতে না হয়। তুমি সেটা বুঝতে পারলে না, কিন্তু যেন, জনু, ওই যে বিষয়গুলো মনে হয়, এই ধরনের শব্দগুলো পাচ্ছ মানে তোমাকে চোখ বন্ধ করে উৎপ্রেক্ষা অলঙ্কার করে দিয়ে চলে এসো। অবশ্যই ভালো করে একবার পড়ো, নিয়ে তারপরে তোমার দেখবে একটা কমন সেন্স কাজ করবে, তখন তুমি ওটাকে উৎপ্রেক্ষা অলঙ্কার করবে। উপমেয় কি? উপমেয় হচ্ছে যুবতী, আর উপমান হচ্ছে সুবর্ণ ডেউটি মানে সোনার প্রদীপ, আর সম্ভাবনাবাচক শব্দ হচ্ছে যেন আছে, তার মানে ওটা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার।
উপমেয় যুবতীকে উপমান সুবর্ণ দেউটি বলে কবির মনে সংশয় সৃষ্টি হয়েছে, ওই জন্যই তো যেন শব্দটা ব্যবহার করছেন উনি, তাই এটি উৎপ্রেক্ষা অলঙ্কার। উৎপ্রেক্ষা অলঙ্কারের দুটো ভাগ, একটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার, একটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার। বেশি আমরা যাব না, আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারে মনে রাখবে ওই সংশয়বাচক শব্দগুলো থাকবে, যেন, মনে হয়, জনু, মনে গণি, যেগুলো দেখলে যেন আর জনুই বেশি দেখতে পাবে, মধ্যযুগীয় পংক্তিতে দেখতে পাবে জনু আর নালে যেন। এই শব্দগুলো থাকলে সেটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা, আর এই শব্দগুলো যদি না থাকে তাহলে হবে প্রতীয়মান উৎপ্রেক্ষা। কিন্তু তুমি দেখবে সেখানেও সংশয় প্রকাশ পাবে। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে শোনো। যে উৎপ্রেক্ষা অলঙ্কারে উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় হয়, সম্ভাবনাবাচক শব্দ এবং সম্ভাবনাবাচক শব্দ যেন, বুঝি, জনু, গণি, মনে হয়, মনে গণি, বোধ হয় প্রবৃত্তি শব্দের উল্লেখ থাকে, তাকে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার বলে। এটা তো নর্মাল, এইসব শব্দের ব্যবহার পাচ্ছ এবং সংশয় জাগছে, এর মানেই হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, এই যে যেন, পূর্ণিমা চাঁদকে দেখে মনে হচ্ছে কবি বলছেন যেন ঝলসানো রুটি। তিনি তো বলতে পারতেন যে পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি, পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটির মতো বলতে পারতেন, উপমা অলঙ্কার করতে পারতেন। তিনি কি বললেন যেন ঝলসানো রুটি, তার মধ্যে সংশয় প্রকাশ করছেন। আর এই সংশয়টা কোথায়? উপমেয়তে, মানে উপমেয়কে উপমানের মতো মনে হচ্ছে। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সংশয় প্রকাশ করছেন। আমরা উদাহরণ যাব, এই যে দেখো বলেছে এখানে, পৃথিবী থেকে দেখলে চাঁদের গায়ে যেমন কালো দাগ দেখা যায়, তেমনি ঝলসানো রুটিতেও পোড়া দাগ লক্ষ্য করা যায়। প্রবল সাদৃশ্যের কারণে পূর্ণিমার চাঁদকে কবি ঝলসানো রুটি মনে করে প্রবল সংশয় হয়েছে। এছাড়াও এখানে সংশয়বাচক শব্দ যেনর উল্লেখ থাকায় এটি বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে। বুঝতে পারছো, যেন শব্দটি উল্লেখ আছে এবং সংশয় প্রকাশ পেয়েছে বলে। আমরা আরও উদাহরণ দেখব। পড়ুক দুফোঁটা অশ্রু জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক। দুফোঁটা অশ্রুকে তিনি বাল্মীকির শ্লোকের সাথে তুলনা করছেন, কিন্তু সব একটা যেন দিয়ে দিচ্ছেন, সংশয়। কিন্তু ডাইরেক্ট বলতে পারতেন পড়ুক দুফোঁটা অশ্রু জগতের পরে দুটি বাল্মীকির শ্লোক, বা তিনি বলতে পারেন দুফোঁটা অশ্রু বাল্মীকির শ্লোকের মতো। না, তিনি এখানে যেন, অর্থাৎ সংশয়টা তৈরি করলেন। কাঁদিতেছে কন্যা এক কল্লোলিনী কুলে অভাহীনা, আভাময়ী তবু জানা যায়, চিকন নীরদে ঢাকা যেন রবিকায়। দেখো, তুমি হয়তো এই শব্দগুলো বুঝতে পারছো না, দেখো এত 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 ডিকোড হয়তো করতে পারছো না। ওই পরীক্ষার মুহূর্তে কী বলেছে রে ভাই, কাঁদিতেছে কন্যা এক কল্লোলিনী কুলে আভাহীনা, আভাময়ী তবু জানা যায়, চিকন নীরদে ঢাকা যেন রবিকায়। এই যে যেন শব্দটা পেয়ে গেছো তুমি, তার মানে এটা তুমি 99% বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার করতে পারবে। তারপরে তো তুমি ডিকোড করবে যে চিকন নীরদে ঢাকা যেন রবিকায়, যেন রবিকায়ের মতো মনে হচ্ছে। আমি বাকি উদাহরণগুলো তোমাদেরকে করাবো না, এটা তোমরা বুঝতেই পারবে। যেন শব্দের উল্লেখ তোমরা পাবে এখানে, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। বাকিটা আমি তোমাদেরকে পরে দিয়েতে যাই, আমি সব উদাহরণ করাবো না, তোমরা নিজেরাও তো নোটটা পড়তে পড়তে তখন কিছু এলে নিজেরা বুঝতে পারবে। আমি সব বলে দিলাম মানে তো তোমরা নিজেদের ইচ্ছাটা থাকবে। যখন এই তরুণী সকল শুভ্র, আচ্ছা এটা দেওয়া আছে, এটা আমি পড়াবো না, এটা অনেক, এখানে অনেক উদাহরণ দেওয়া। এরকম মনে হয়, শুনলে, দেখো দেখতে পাবে, শুনলে মনে হয়, দেখো শৈলর মা ঝিমাই আর গুনগুনানো সুরে বিনাই, শুনলে মনে হয় ঘরে বুঝি ভ্রমর আসছে। এই যে মনে হয়, দেখতে পেয়েছো, সংশয় প্রকাশ করছে। এইটা হচ্ছে তোমার বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার। এরপর হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কার। প্রতীয়মান উৎপ্রেক্ষা অলঙ্কারে সংশয় থাকবে, কিন্তু যেন, বুঝি, জনু, গণি, মনে হয়, এই শব্দগুলো, বোধ হয়, এই শব্দগুলো কিন্তু উল্লেখ থাকবে না, প্রতীয়মানভাবে থাকবে। প্রতীয়মান শব্দের অর্থই হচ্ছে
মানে ভাবটা প্রতীয়মান হবে, ভাবটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা সংশয় প্রকাশ হচ্ছে, কিন্তু ডিরেক্ট এই শব্দগুলোর ব্যবহার থাকবে না। তোমাদের কঠিন মনে হতে পারে, আমি তোমাদেরকে একটা সহজ পদ্ধতি শিখিয়ে দেবো। আগে শ্যামাপতি চক্রবর্তী কি বলছেন দেখি। শতেক যুগের কবি মিলি আকাশে, ধনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে শতক যুগের গীতিকা। ঘন গৌরবে নব যৌবনা বরসা এসেছে, বিশ্বে আনন্দ গান বেজে উঠেছে, এত গভীর, এত বিপুল, এত ব্যাপক যে সঙ্গীত, যে মনে হচ্ছে যেন যুগ যুগান্তরের সংখ্যাহীন কবি একসঙ্গে যুগ যুগান্তরের গান ধ্বনিত করে তুলেছেন। যেনর ভাবটি অর্থে পাওয়া যাচ্ছে বলে অলঙ্কার এখানে প্রতীয়মান উপেক্ষা। মানে এত বড় একটা উদাহরণ দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে যে এখানেও দেখো যেন শব্দের উল্লেখ রয়েছে, কিন্তু এক সেকেন্ড আচ্ছা, এইটা আসলে কোনো ইয়ে নয়, এটা ভুল হচ্ছে আমার। এটা আসলে কোনো তোমার উদাহরণ নয়। আচ্ছা, এখানে দেখো, মোগল শিখের রণে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুই, এটা ইউজিসি নেটে প্রশ্নটা এসেছিল। দুই জনে দংশন ক্ষত শোন বিহঙ্গ যুজে ভুজঙ্গ শোন। এখানে দেখো কোথাও তোমরা যেন শব্দের উল্লেখ পাবে না। এইটা দেখে এটাকে প্র্যাকটিস করতে হবে। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আর কি ওই সময়টায়, তখন এই প্রশ্নটা এইটা পড়ার পর আমাকে 4-5 বার পড়তে হচ্ছে, তারপর প্র্যাকটিস করার ফলে আমি বুঝতে পারছি এখানে আমি তোমাদেরকে যে বিষয়টা শেখাবো এতক্ষণ বললাম যে প্রতীয়মান উৎপেক্ষ অলঙ্কারে তো যেন এই শব্দগুলোর উল্লেখ, বাচ্যোৎপেক্ষা তো যেন শব্দের উল্লেখ থাকছে, আমরা তো বুঝতে পেরে যাচ্ছি, সংশয়বাচক শব্দের উল্লেখ থাকছে, কিন্তু প্রতীয়মান উৎপেক্ষায় তো থাকছে না। তাহলে আমরা কিভাবে আমরা বুঝবো? ভালো করে পড়ো। মোগল শিখের রণে কণ্ঠ পাকিরও ধরিল আকড়ি দুই জনে। এখানে একটা যেন যোগ করে দাও তো। যেন দংশন ক্ষত শোন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে। ভালো করে বোঝো, তুমি নিজেই যেন শব্দটা প্রয়োগ করতে পারবে। দেখো, প্রত্যেকটা উদাহরণ দিয়ে তোমাকে আমি প্রমাণ করে দেব। মোগল শিখের রণে, মোগল আর শিখের রণে অর্থাৎ মোগল এবং শিখের মধ্যে যুদ্ধে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি। কণ্ঠকে ধরলো মানে একদম মানে পাকাড়কারকে বলি না আমরা হিন্দিতে, সেই কণ্ঠ পাকড়ি মানে কণ্ঠকে চেপে ধরলো। নিয়ে তারপরে আবার কি একটা হাইপেন দিয়ে কী বলছে, এটা দেখে যেন মনে হচ্ছে মানে মুঘল শিখের যুদ্ধকে তুলনা করা হচ্ছে, দেখে মনে হচ্ছে দংশন ক্ষত শোন বিহঙ্গ অর্থাৎ বাজ পাখির সঙ্গে সাপের লড়াই। বিহঙ্গ, শোন বিহঙ্গ, এর সাথে ভুজঙ্গ অর্থাৎ সাপের লড়াই। বুঝতে পারছো? এই যে যেনটা তুমি দেখো নিজে প্রয়োগ করতে পারবে। আমরা আরও উদাহরণ দেখি। নির্বিষ সর্পের ব্যথা ব্যর্থ ফনা আস্ফলন। নিয়ে এবার সেই কমা দিয়েছে, ওই জায়গাটা তুমি যেন শব্দ প্রয়োগ করে দাও। যেন নিরস্তর দর্পের হুহুঙ্কার। বুঝতে পারছো? নির্বিষ সর্পের ব্যর্থ ফনা আস্ফলন অর্থাৎ যে সাপ নির্বিষ, যে সাপের বিষ নেই, সেই সাপের ফনা তোলা, যেন যার কাছে অস্ত্র নেই সে যদি দর্প দেখায়, সে যদি হাঁকডাক করে, যা যেমন ব্যর্থ যুদ্ধক্ষেত্রে, সেরকমই যে সাপের বিষ নেই তার ফনা স্ফলনও ব্যর্থ। তুমি যেন নিজে প্রয়োগ করে নিতে পারবে। নির্বিষ সর্পের ব্যর্থ ফনা স্ফলন যেন নিরস্ত্র দর্পের হুঙ্কার। বুঝতে পারছো? শব্দের প্রয়োগ নেই, কিন্তু তুমি এটা প্র্যাকটিস, এটা প্র্যাকটিস ছাড়া আর কিছু হবে না। আরও তোমাকে আমি দেখাচ্ছি। লুটাই মেঘলাখানি ত্যাজি কোটি দেশ মৌন অপমানে। দেখো, লুটাই মেঘলাখানি ত্যাজি কোটি দেশ মৌন অপমানে।
এখানে তুমি নিজেই দেখো ডিকোড করতে পারবে তুমি কোথায় যেনটা প্রয়োগ করবে। তুমি লুটাই মেঘলাখানি ত্যাজি কোটি দেশ, এরপরে তুমি যেনটা প্রয়োগ করো, যেন মৌন অপমানে, অর্থাৎ সংশয় প্রকাশ পাচ্ছে এখানে। এখানে সংশয়ের ভাবটা দেখো প্রকাশ পাচ্ছে, কিন্তু যেন শব্দটার উল্লেখ নেই। এই দেখো সঞ্জয়, গৌরী শিখরের উপর সূর্যাস্তের মূর্তি, কোন আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে। এই যে মূর্তির পর দাঁড়িয়ে দেওয়া রয়েছে, তারপর যেনটা যোগ করে দেখো। এই দেখো সঞ্জয়, গৌরী শিখরের ওপর সূর্যাস্তের মূর্তি, যেন কোনো আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে। তুমি ভাবো, আমি যে যেন শব্দের প্রয়োগ দ্বিতীয়বার করলাম, কোথাও মনে হলো যে এই যেনটা কোথাও যেন মানে বেমানান লাগছে? এই দেখো সঞ্জয়, গৌরী শিখরের উপর সূর্যাস্তের মূর্তি, যেন কোনো আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে যে এখানে যেন শব্দের বা বিভিন্ন বুঝি শব্দের উল্লেখ থাকতো, কিন্তু নেই, কিন্তু সংশয়ের ভাব প্রকাশ হয়েছে। এটা যত আর শ্যামাপদ চক্রবর্তী বা এইগুলো থেকে যত তুমি উদাহরণ প্র্যাকটিস করবে, তখন দেখবে কমন চলে এসছে। ফলত এইগুলো খুব একটা কঠিন অলঙ্কার নয়। এরপর আমরা যে অলঙ্কারে যাব, সেই অলঙ্কারটা হচ্ছে সন্দেহ অলঙ্কার। আমরা আগে পড়ে এলাম না যে এখানেও সংশয় প্রকাশ পাবে। আমি ওই জন্য আমি নোটটা খুব এইভাবে চাই। অনেক বইয়ে তুমি পরপর এগুলো পাবে না অলঙ্কারগুলো, এখানে একটা তো ওখানে একটা। আমি এগুলোকে এই কারণেই করেছি, এই যে আমরা উৎপেক্ষা অলঙ্কারে পড়ে এলাম, এক কোটিক সংশয়, শুধুমাত্র উপমান, মানে উপমেয়কে উপমানের মতো মনে হবে, কিন্তু সন্দেহ হচ্ছে দ্বিকোটিক সংশয়। অর্থাৎ এখানে উপমেয়তেও সংশয়, উপমানেও সংশয়। এটা খুব সোজা অলঙ্কার। সন্দেহ অলঙ্কারের মতো সহজ অলঙ্কার আর নেই। যে সাদৃশ্যমূলক অলঙ্কারে উপমেয় উপমানের মধ্যে প্রবল সাদৃশ্যবশত দ্বিকোটিক সংশয় জাগিয়ে তোলা হয়, তাকে তা জাগানো হয় জিজ্ঞাসার ভঙ্গিতে, তাকে বলে। হ্যাঁ, সন্দেহ অলঙ্কারের একটা ফাঁকিবাজি ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন আছে, এর মানেই অনেক ক্ষেত্রে সন্দেহ অলঙ্কার। এরকম জিজ্ঞাসা চিহ্ন আছে আর একটা অলঙ্কার হয়, সেটা হচ্ছে কাকুবক্রোক্তি অলঙ্কার। কিন্তু সেখানে তুমি বুঝতে পারবে, সেখানে প্রশ্নটা অন্যরকমভাবে করা হয় কাকুবক্রোক্তিতে। কীরকমভাবে করা হয় ওখানে? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু ওইখানে প্রশ্ন করা হলেও ওখানে উত্তরও দিয়ে দেওয়া হচ্ছে। তিনি আসলে এটাই বলতে চাইছেন যে না, স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না। মেঘনাথ স্বামী মোর, আমি কি ডরাইছ কি ভিখারি রাঘবে? কে বলছেন? প্রমীলা বলছেন, মেঘনাথ বধ কাব্য। অর্থাৎ তিনি কি বলতে চাইছেন? আমি কি ডরাইছ কি, আমি কি ভয় পাই রামকে? না, আমি ভয় পাই না। এই প্রশ্ন করছেন কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন। ওই জন্য এটা কাকুবক্রোক্তি অলঙ্কার। কিন্তু সন্দেহ অলঙ্কারেও জিজ্ঞাসা চিহ্ন থাকবে, কিন্তু এখানে তোমাকে উত্তর দিয়ে দেওয়া হবে না। এখানে কবির মধ্যে, এখানে যিনি বলছেন তার মধ্যে সত্যিই সংশয় প্রকাশ পেয়েছে, এখানে প্রশ্নই করা হবে, উত্তর দেওয়া হবে না। কেমন? সোনার হাতে সোনার কাকন কেকার অলঙ্কার, বলো এখানে কি উত্তর দেওয়া হলো? এখানে শুধু প্রশ্নটাই করা হলো। আর সংশয় দেখো দুটোতেই যাচ্ছে, বলছে সোনার হাত আর কাকনটাও, অর্থাৎ সোনার চুড়িটাও সোনার। তাহলে সোনার হাতে সোনার কাকন কে কার অলঙ্কার বুঝতে পারছি না। কাকনের অলঙ্কার হাতটা নাকি হাতের অলঙ্কার কাকনটা? কারণ দুটোই তো সোনার। বুঝতে পারছো? এখানে কিন্তু তোমাকে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে না, এখানে তোমাকে জিজ্ঞাসাই করা হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এখানে তোমাকে দুটোতেই সংশয় জাগাচ্ছে। উৎপেক্ষা অলঙ্কারের মতো একটাতে সংশয় নয়। বুঝতে পারছো? একটা অলঙ্কারকে পড়তে গেলে শুধুমাত্র ওই অলঙ্কারটাই পড়ে বললে হবে না, এই পার্থক্যটা বুঝে বুঝে পড়তে হবে যে একটা অলঙ্কারের থেকে আরেকটা অলঙ্কার কেন ডিফারেন্ট, নাহলে তো তোমার গুলিয়ে যাবে।
এখানেও দেখো জিজ্ঞাসা চিহ্ন। আমি তোমাকে যত উদাহরণ দেখবো সন্দেহ অলঙ্কারের সব প্রায় সবেতেই জিজ্ঞাসা চিহ্ন। তোমার তো মনে হবে কাকু বক্তৃতা অলঙ্কারও তো জিজ্ঞাসা চিহ্ন ছিল। জিজ্ঞাসা, হ্যাঁ, কিন্তু কি হলো, জিজ্ঞাসা চিহ্ন থাকলেই তোমরা কনফার্ম হয়ে যাবে যে হয় কাকু বক্রোক্তি না হলে সন্দেহ, অন্যদিকে যাবেই না। একেই বলে প্র্যাকটিস। এবং এই জিনিসগুলো জানার জন্যই তোমরা আমার কাছে ক্লাস করছো। এগুলো সবসময় পড়ে জানা যায় না, এগুলোর জন্য একটু ক্লাস করতে হয়। ফলত এইটাই বলতে চাইছি যে যখন তোমরা অলঙ্কার করবে তখন এই জিনিসগুলো মাথায় রাখবে। জিজ্ঞাসা চিহ্ন আছে মানেই কাকু বক্তৃতা না সন্দেহ। এবার তোমাকে দেখতে হবে ওখানে উত্তরটা দিয়ে দেওয়া হচ্ছে। যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে কাকু বক্তৃতা, আর যদি না দেওয়া হয় এবং দুটোতেই সংশয় জাগে তাহলে সন্দেহ। আমার আরও উদাহরণ দেখবো দু একটা। ওই দূরে দেখা যায় মেঘ নাকি হিমালয়, প্রশ্ন করছে দেখো, মেঘ নাকি দুটোতেই সংশয় জাগছে না। তিনি তো কনফার্ম নন, তিনি বলছেন না মেঘের মতো হিমালয় বা যেন মেঘটাই হিমালয়, এমন বলছেন না। তিনি বলছেন মেঘ নাকি হিমালয়, দুটোতেই সংশয়, কনফার্ম নন তিনি। সন্দেহ অলঙ্কার, এখানে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে না, তাই কাকু বক্রোক্তিও নয়। আর কি আমরা দেখবো উদাহরণ, শেষটা দেখি, একদম শেষটা, হ্যাঁ এটাই শেষ। চেয়ে দেখো রাঘবেন্দ্র শিবির বাহিরে, নিশি থেকে উষা আসি উত্তরিলা হেতা। তিনি প্রশ্ন করছেন যে চেয়ে দেখো রাঘবেন্দ্র শিবির বাহিরে, নিশি থেকে উষা আসি উত্তরিলা হেতা। তা দুটোতেই সংশয় প্রকাশ পাচ্ছে। এখানে কি উত্তর দিয়ে দেওয়া হচ্ছে? তুমি যদি সংশয় বুঝতে নাও পারো, কিন্তু এইটুকু বুঝতে পারবে যে এখানে উত্তর দিয়ে দেওয়া হচ্ছে না, এটা কাকু বক্রোক্তি। কারণ আমরা তো এটা কনফার্ম যে জিজ্ঞাসা চিহ্ন আছে মানেই হয় কাকু বক্রোক্তি না হলে সন্দেহ অলঙ্কার। এবার তুমি দেখবে এখানে উত্তরটা দিয়ে দেওয়া হচ্ছে কি না। না, উত্তর দিয়ে দেওয়া হচ্ছে না। নিশি থেকে উষা আসি উত্তরিলা হেতা, প্রশ্নই করা হচ্ছে। অতএব এটা কি অলঙ্কার? এটা হচ্ছে সন্দেহ অলঙ্কার। এরপর আমরা সমাসোক্তি, আবার আরও সোজা, অলঙ্কার। খালি পড়তে হবে কি, একটা কথা মনে রাখবে, যে কথাগুলো বলছি এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। শর্ট ট্রিক্সগুলো, এগুলো অনেকে বলবে না। কি একটাই জিনিস, তোমাকে এত সংজ্ঞা পড়তে হবে না। জড়বস্তুর ওপরে জীবের যে ধর্ম তা আরোপ করা। আরও একটু কঠিন হয়ে গেল, আরও সহজ করে বলছি। আমি যদি বলি বোতলটা চলছে, আমি বললাম বোতলটা চলছে, সমাসোক্তি অলঙ্কার। আমি বললাম ফ্যানটা খাচ্ছে, ফ্যান পাখা খাচ্ছে, সমাসোক্তি অলঙ্কার। আমি বললাম ঝাঁটাটা দৌড়াচ্ছে, আমার চোখের সামনে যা দেখতে পাচ্ছি সেইগুলোই বলছি আর কি, ঝাঁটাটা দৌড়াচ্ছে, সমাসোক্তি অলঙ্কার। আমি বললাম থলিটা উড়ে বেড়াচ্ছে, সমাসোক্তি অলঙ্কার। কেন? থলি কি উঠতে পারে না। উঠতে পারে পাখি, জীব, একটা জীব যার জীবন আছে। সরি, এক সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিই। উঠতে পারে জীব। আমি যখন বলছি থলিটা উড়ছে, আমি পাখির বৈশিষ্ট্যটা থলির মধ্যে আরোপ করে দিচ্ছি। থলি হচ্ছে জড়বস্তু আর পাখি হচ্ছে জীব। আমি জড়বস্তুর মধ্যে জীবের সত্তা আরোপ করে দিচ্ছি। আমি যখন বলছি ঝাঁটাটা দৌড়াচ্ছে, দৌড়ায় মানুষ, দৌড়ায় কোনো একটা প্রাণী, ঝাঁটা হচ্ছে জড়বস্তু। কিন্তু আমি যখন বলছি যে ঝাঁটাটা দৌড়াচ্ছে, মানে আমি ঝাঁটা জড়বস্তুর ওপরে আমি দৌড়ানো, অর্থাৎ যে জীব দৌড়াতে পারে তার আরোপ করে দিচ্ছি, তার বৈশিষ্ট্য, তার সত্তা। এইটাই সমাসোক্তি অলঙ্কার। আর কিচ্ছু তোমাদেরকে মনে রাখতে হবে না। উদাহরণ দেখবো আমরা। তটিনী চলেছে অভিসারে। তটিনী মানে হচ্ছে নদী। এই নদী চলেছে অভিসারে। অভিসারে যাওয়া কার ধর্ম? অভিসারে কি নদী যেতে পারে? নদী জড়বস্তু, নদী কি নিজে নিজে কাজ করতে পারে? কিন্তু অভিসারে যায় মানুষ। অভিসারের কথাটা আমরা পেয়েছি বৈষ্ণব পদাবলিতে, রাধাকৃষ্ণের অভিসার, অর্থাৎ মানুষ, ভগবান যাই বলো, সেখানে পেয়েছি। অর্থাৎ জীবের মধ্যে এই বৈশিষ্ট্য বর্তমান, আমরা নদীর মধ্যে, জড়বস্তুর মধ্যে আরোপ করে দিচ্ছি। তার মানেই হচ্ছে সমস্ত। আর কিচ্ছু দেখতে হবে না, ওসব কিছু দেখতে হবে না তোমাদেরকে।
আর কি দেখব উদাহরণ, ব্রহ্মপুত্র শুয়ে আছে বালুর বালিশে। ব্রহ্মপুত্র মানে একটি নদী যে শুয়ে আছে বালুর বালিশে, মানে বালির বালিশে। ব্রহ্মপুত্র কি শুয়ে থাকতে পারেন? শুয়ে থাকা তো মানুষের কাজ, শুয়ে থাকা তো প্রাণীদের কাজ। নদীর ওপরে আরোপ করে দেওয়া হচ্ছে। জগৎ ভ্রমিয়া শেষে সন্ধ্যার পাশে তপন দাঁড়ালো এসে। সন্ধ্যার পাশে তপন অর্থাৎ সূর্য, তাই তো? অর্থাৎ এখানেও দেখো জীবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে আরোপ করে দেওয়া হচ্ছে। জগৎ ভ্রমিয়া শেষে মানে জগৎটা ভ্রমণ করে। আমরা তো এইভাবেই জানি, আমরা কি বলি, যাদের সূর্য পূর্ব দিকে উঠেছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, মানে সূর্যটা কেন যাচ্ছে। আসলে তো তা নয়, বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। সেভাবে সেই সব বিতর্কে আমরা যাবো না। আমরা সাহিত্য বিজ্ঞানকে এনে আমাদের এখন এই মুহূর্তে লাভ নেই, যখন আনা তখন আনবো। কিন্তু আমরা বলছি জগৎ ভ্রমিয়া শেষে, অর্থাৎ যেন সূর্যটা গোটা জগৎটা ভ্রমণ করে সন্ধ্যার পাশে এসে দাঁড়ালো। সূর্য কি দাঁড়াতে পারে? সন্ধ্যায় কি বা দাঁড়াতে পারে না। এই জিনিসগুলো দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, এত ডিকোড করার দরকারই নেই। বুঝতে পারবে যে আচ্ছা এটা তো এর মধ্যে আর জড়বস্তুর মধ্যে জীবের সত্তারোপ করা যায়। দেখিলাম কাল বৈশাখীর ভ্রুকুটি কুটিল কালো, কঠোর কাঠিন্য ভরা মুখ। কাল বৈশাখীর আমার মুখ, বুঝতে পারছো কি বলতে চাইছে এখানে। আর বাকিগুলো আমি তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরা পড়বে, ঠিক আছে? আমি সব বলে দিলে তো হয়েই গেল। অনেকগুলো উদাহরণ দিয়েছে, দেখো অনেকগুলো উদাহরণ দিয়েছে এখানে, ঠিক আছে? নিজেরা করবে। বেশ, এবার আমরা যাবো ভ্রান্তিমান অলঙ্কার। এবার আরও সহজ অলঙ্কার, মানে অলঙ্কার যে কত সহজ সেটা তোমরা বুঝতে পারবে। তোমাদের একটু খালি কী করতে হবে না, তোমাদেরকে একটু খালি প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে, ক্লাসগুলো করতে হবে। ওই শুধু রেকর্ড ক্লাস দেখে নেবো, ওই ফাঁকিবাজি চলবে না। যারা রেকর্ড ক্লাস দেখে নেবো এই চিন্তাভাবনা রেখেছো, তাদের পক্ষে কিন্তু ওই রকম ওই পাস করা খুব কঠিন। কারণ লাইভ দেখো, তোমাদেরকে এমন চাপ দেওয়া হচ্ছে না যে তোমরা প্রতিদিন ক্লাস করতে হচ্ছে। সপ্তাহে হয়তো 2 দিন কি 3 দিন ক্লাস করছো, তাও 1-1.5 ঘন্টা। ফলত সারাদিন পড়াশোনা করো নিজেরা, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই রেকর্ড ক্লাসটা দেখতে গেলেও তোমাকে 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তার থেকে তুমি লাইভ ক্লাসটা করে নাও, আমার মনে হয় এটা, জানি না তোমাদের কী মনে হয়। দেখো, ভ্রান্তিমান অলঙ্কার হচ্ছে ভ্রান্ত ধারণা, অর্থাৎ ভ্রান্তি হবে, তোমার ভুল হবে। একদম সংজ্ঞাতে যাওয়ার দরকার নেই, আমি যেটা বলছি সেটা মনে রাখবে। ভুল হবে, ভ্রান্তি হবে, অন্য কিছু ভুল করে অন্য কিছু মনে হবে, এইটা মনে রাখলেই ভ্রান্তিমান হয়ে যাবে। ভ্রান্তিমান অলঙ্কারে এই শব্দগুলো একটু মনে রাখবে। ভ্রম, এইটা একটা বিখ্যাত শব্দ ভ্রান্তিমানের ক্ষেত্রে। ভ্রম, ভাবিয়া, ভাবি, ভুল করে, ভান, এই শব্দগুলো ব্যবহার থাকবে মোটামুটি। উদাহরণে গেলেই তোমরা স্পষ্ট হয়ে যাবে। আঁখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করিছে বিধি, নীলপদ্ম ভাবি লুব্ধ ভ্রমরা ছুটিতেছে নিরবধি। বুঝতে পারছো? আঁখি তারা দুটি বিরলে বসিয়া সৃজন করিছে বিধি। আঁখি তারা দুটি, দুটো আঁখিকে তিনি কি বলছেন, যে ভ্রমর দুটো আঁখিকে ভুল করে নীল পদ্ম ভেবে নিয়েছে। নীল পদ্ম ভাবি লুব্ধ ভ্রমরা ছুটি যেতে নিরবধি। চলিদাসের বৈষ্ণব পদাবলীর লাইন। প্রবল সাদৃশ্যবশত উপমেয় আঁখিকে উপমান নীল পদ্ম ভেবে লুব্ধ ভ্রমর ছুটে আসছে, অর্থাৎ ভুল করেছে, ভ্রান্ত হয়েছে, ভ্রান্তি এসেছে তার মধ্যে। তিনি চোখকে ভাবছেন নীল পদ্ম, এই ভ্রমটার জন্য এটা হচ্ছে ভ্রান্তিমান অলঙ্কার। বেশি ইয়ে করে লাভ নেই। নবদুর্বা দল শ্যাম রামেনি রখিয়া, ময়ূর নীরদ ভ্রমে উঠিল নাচিয়া। ময়ূর নীরদ ভ্রমে, নীরদ মনে করে ময়ূর নিচে উঠল, ভ্রম হলো তার মধ্যে, ভ্রান্তিমান অলঙ্কার। আর কি আছে, দেখো সকে উৎপলাক্ষী, সরোবরে নিজ অক্ষী, প্রতিবিম্ব করি দর্শন, জলে কুবলয় ভ্রমে, ভ্রম চলে এসছে, বারবার পরিশ্রমে ধরিবারে করিছে যতন। ধরতে যাচ্ছে সরোবরের মধ্যে নিচের আঁখিকে দেখে, অর্থাৎ দেখবে আমরা যখন জল দেখি তখন নিজের ছায়াটা পড়ে, জলের মধ্যে নিজের ছায়াটা পড়ে। নিজের অক্ষিকে
নিজের রক্ষের প্রতিবিম্ব, মানে জলের মধ্যে যে প্রতিবিম্বটা দেখছে নিজের আঁখির চোখের, সেইটাকে কি মনে করছে? পদ্ম, কুবলয় পদ্ম মনে করে সে ধরতে যাচ্ছে, বারবার ধরতে ভুল করছে। এটা তো তুমি যদি মানেটা ডিকোড করতে পারো তাহলে খুবই ভালো। কিছুই নয়, প্র্যাকটিস করলে কমন পেয়ে যাবে। আমি বারবার বলছি প্রচুর প্র্যাকটিস করা, ছায়াপথ চক্রবর্তী বা আরও অন্যান্য যেখান থেকে যা পাবে সব নিয়ে, অন্যান্য বাজার চলতে অনেক বইও পাওয়া যায় সেখান থেকে। কিন্তু ভ্রমে শব্দটা আছে মানেই এটা মোটামুটি ভ্রান্তি বানালো। এই কিওয়ার্ডগুলো খোঁজার চেষ্টা করো। আমি তোমাদেরকে তোমরা তো পড়ে বই থেকেও নিতে পারবে, আমার দায়িত্ব তোমাদেরকে কিওয়ার্ড শেখানো। ভ্রমে শব্দটা দেখবে, যেন, জন্য, এসব শব্দগুলো দেখলেই মোটামুটি বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার বা উৎপ্রেক্ষা অলঙ্কার। জিজ্ঞাসা চিহ্ন থাকলেই কাকু বক্রোক্তি, নালে সন্দেহ অলঙ্কার। খালি দেখতে হবে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে কিনা, যদি মনে হয় দিয়ে দিচ্ছে তাহলে কাকু বক্রোক্তি, না দিলে সন্দেহ। এখানেও মোটামুটি ভ্রমে বা ভাবি, ভেবেছে, এই শব্দগুলো থাকতে হবে। এই যে ভানে কী বলছে, ফুয়োলো কবরী, এই শব্দটা এটা বুঝতে পারবে না, এটা অনেকে স্বাভাবিক এই মানেটা সে হয়তো বুঝতে পারবে না, কিন্তু এই ভানে শব্দটা আছে, এগুলো মনে রাখতে হবে। প্র্যাকটিস করলে তো কমন পেয়ে যেতে পারো, না পেলেও এই ভানে শব্দটা আছে, তার মানে ভান শব্দটা আছে মানেই তো ভুল করছে সে, তারপরে এটা ভ্রান্তি বানালঙ্কার। বাকিগুলো নিজেরা করবে, সব আমি বলে দেবো না। অপূর্ণতি অলঙ্কার। অপূর্ণতি অলঙ্কার কি? আচ্ছা, মানে একটানা পড়ালে তোমরা বোর ফিল করতে পারো, সেটা হচ্ছে 2-3 মিনিট একটু রেস্ট। সেটা হচ্ছে আমাকে বলো যে এতক্ষণ যেগুলো পড়ালাম তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে কি না, বা বুঝতে পারলেও সেটা আমাকে বলো। তারপর আমি আবার ক্লাসে ফিরছি, কারণ বোর হতে পারো তোমরা। হ্যাঁ, উৎপ্রেক্ষা অলঙ্কার আর কিছুই নয়। দেখো, উৎপ্রেক্ষা অলঙ্কার, একটা কথা মনে রাখবে, উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে সংশয় প্রকাশ পাবে। কিসের সংশয়? উপমেয়কে উপমান বলে সংশয় হবে। আমি যদি পিডিএফটাতে যাই, এক সেকেন্ড, উৎপ্রেক্ষা অলঙ্কারের আমি যদি পিডিএফটাতে যাই, কি না, উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে সংশয়। উৎপ্রেক্ষা শব্দের সব মানে অর্থই হচ্ছে সংশয়। কি বলেছে, কি বলেছে? এই যে দেখো, প্রবল সাদৃশ্যের জন্য যদি উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় হয়, তাকে উৎপ্রেক্ষা অলঙ্কার। আমরা উদাহরণ দেখব। কি বলছে? বসিলা যুবতী পদতলে। একজন যুবতী পদতলে বসে আছে। কোথাও রামায়ণ থেকে নেওয়া হয়েছে না মহাভারত থেকে নিয়েছে দেখতে হবে না। একজন যুবতী পদতলে বসে আছে। আহামরি সুবর্ণ দেউটি তুলসীর মূলে যেন জ্বলিল। এই যেন বলছো মানেই তো তোমার মধ্যে সংশয় আছে, তুমি পুরোপুরি কনফার্ম নও। তুমি যদি বলো আমার মনে হচ্ছে যেন এটাই হবে, তার মানে কি তুমি কি শিওর নও? তো তুমি যদি শিওর হতে তাহলে তো যেন বলতে না আমার মনে হচ্ছে এটাই। বুঝতে পেরেছো? বা মনে হচ্ছে শব্দটা ব্যবহার করতে না, মনে হচ্ছে মানেও তো কিছুটা সংশয়। তুমি বলতে এটাই, তবে তো কনফার্ম। কিন্তু তুমি যখন মনে হচ্ছে, হয়তো হবে, বা যেন শব্দ ব্যবহার করছো, তার মানেই তোমার মধ্যে তুমি পুরোপুরি কনফার্ম নও। ওই জন্য আমি শব্দগুলো কী বলছি, যে যেন, জনু, মনে হয়, এই শব্দগুলো বোধ হয়, এই শব্দগুলো ব্যবহার হচ্ছে মানেই এটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা বা উৎপ্রেক্ষা অলঙ্কার। উদাহরণগুলো দেখলেই তো আমরা বুঝতে পারবো। কি বলছে? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে কি লেখক বলতে পারতেন না যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি? যেন শব্দটা বাদ দিলেন, বা বলতেন পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি সম বলা যেত। ডিরেক্ট একদম কোনো সংশয় না রেখে তুলনা করে দেওয়া যেত। কিন্তু এখানে তুলনা করছেন, কিন্তু সংশয় রেখে দিচ্ছেন, একটা অধরা থেকে যাচ্ছে, একটা পুরোপুরি কনফার্ম নয়। ওই জন্য যেন শব্দের ব্যবহার করছেন। এইটা খালি দেখতে হবে যে এখানে লেখক পুরোপুরি তোমাকে কনফার্ম বলছে না। এই শব্দগুলো ব্যবহার করে তিনি
একটা অধরা ব্যাপার রেখে দিচ্ছেন, সংশয় রেখে দিচ্ছেন। এটা সহজ বিষয় যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো, এটা কি বলা যেত না? বা পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির সম, এটা কি বলা যেত না? এর মানে হয়ে যেত এটা কনফার্ম, হ্যাঁ পূর্ণিমার চাঁদ তো ঝলসানো রুটির মতোই। কিন্তু যেন শব্দটা বলেছে কেন? কারণ লেখক এই অলঙ্কারগুলোতে বলতে চান যে আসলে পূর্ণিমার চাঁদ আর ঝলসানো রুটিতে এক নয়, পুরোপুরি ঝলসানো রুটির মতো কি বটে? নয় তো। ওই জন্য তিনি যেন একটা ভাবতে ব্যবহার করছেন যে ওই রকমই আর কি। এই সংশয়বাচক শব্দগুলোর জন্যেই বা সংশয় প্রকাশটা পাচ্ছে বলেই এটা কিন্তু প্রতীয়মান এই উৎপেক্ষা অলঙ্কার। এখানে আর তেমন কিছু বোঝার আমার মনে হয় নেই। তুমি উদাহরণ প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, প্র্যাকটিস করবে তাহলেই মোটামুটি আমার মনে হয় যে কিছুই নয় আর কি, মানে মনে হবে যে হ্যাঁ সহজই। প্রচুর পরিমাণে উদাহরণ প্র্যাকটিস করতে হবে। বেশ, এবার আমরা আর কারো কোনো প্রশ্ন? হ্যালো, মোটামুটি বাকি যা বলছি বা আমার আগের দিনের অলঙ্কারের ক্লাস দেখে মোটামুটি প্রত্যেকে বুঝতে পারছো অলঙ্কার কি সহজ একটু লাগছে? বেশ, এবার আমরা যে অলঙ্কারে যাব সেটা হচ্ছে অপনহতি অলঙ্কার। আর বেশি নেই, আর সামান্যই আছে। এখানেও আমি কেন পরপর রেখেছি তোমরা নোটটা দেখি, তোমরা এরকম করে অনেক বইয়ে পাবে না। অপনহতির পরে আমি রেখেছি হচ্ছে নিশ্চয় অলঙ্কারকে। কেন? এর কারণ আছে। অপনহতি অলঙ্কার মনে রাখবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই, এটাও শর্ট ট্রিক্স আছে। সেটা হচ্ছে অপনহতি অলঙ্কার। অপর্ণব শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা, বাদ দিয়ে দেওয়া। মনে রাখবে, উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করে। কি বললাম? যে অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করে। উপমান মানে যার সঙ্গে তুলনা করা হয়, আর উপমেয় মানে যাকে তুলনা করা হচ্ছে। কিন্তু এখানে আবার ওই যাকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ধরো বললাম যে মুখের মতো চাঁদ, চাঁদের মতো মুখ। এখানে মুখকে অস্বীকার করা হবে যে মুখ, না না এ তো চাঁদ। বুঝতে পেরেছো? মুখ অস্বীকার করে দেবো, না না এ তো চাঁদ। মানে আমরা বলি না যে এ কি এ মানুষ, না না এ তো ভগবান। মানে কি অ্যাকচুয়ালি তো মানুষই, কিন্তু ভগবানের সদৃশ। কিন্তু আমরা মাঝে মাঝে বলি না, না না উনি মানুষ নন, উনি ভগবান। মানে কি মানুষই উনি, কিন্তু ওনার মধ্যে ভগবানের বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু আমরা দেখবো এই কথাটা এইভাবে একটু অলঙ্কার করে বলে, না না উনি মানুষ নন, উনি মানুষ নন। মানে আমি কী করছি? আমি উপমেয়কে একদম অস্বীকার করে দিচ্ছি, উপমানকে প্রতিষ্ঠা করছি। না উনি মানুষ, উনি ভগবানই। বুঝতে পারছো কি বলতে চাইছি? তোমার দেখলেই বুঝতে পারবে। দেখো অবনতি অলঙ্কার, হ্যাঁ এর শর্ট ট্রিক্স কি না, না নহে, নয়, নাই এই শব্দগুলো ব্যবহার করা হবে। না বাচক শব্দ বা ছল, ব্যাজ, ছলনা, ছদ্ম এই শব্দগুলো ব্যবহার করা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা নিশ্চয় অলঙ্কারেও ব্যবহার করা হবে। আমি পরে আসছি, আগে অপনতি বুঝে নিই। ও নহে গগন সুনীল সিন্ধু, তারার পুঞ্জ নহে ও ফেনার রাশি। বলছে ওটা গগন নয়, ও হচ্ছে সুনীল সিন্ধু। ও তারার পুঞ্জ নয়, ও ফেনার রাশি। ফেনার রাশি। কিন্তু আসলে লেখক গগনকেই বলতে চাইছেন, যেটা গগন মানে লেখক আকাশের তারা দেখে তিনি আসলে তুলনা করছেন যে ও তো গগন নহে, একদম সুনীল সিন্ধু, সাগর। আর ও তো তারার পুঞ্জ নয়, ও যেন একদম সেই যেমন সাগরে যেমন ফেনা থাকে সেই ফেনার রাশি। কিন্তু আসলে তিনি গগনকে দেখেই বলছেন, অর্থাৎ উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করছেন। আর নহে শব্দের উল্লেখ তো রয়েছেই, তার মানে অপনতি অলঙ্কার। উদাহরণ দেখি, দেখো দীপালিও নয়, দ্বীপের মালায় দাঁড়ায়েছে উর্বশী। দীপালি নয়, তাকে উর্বশী সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ তিনি তো বলতে পারতেন দীপালি উর্বশীর মতো,
বা দীপালি যেন উর্বশী বলছেন, তিনি বলছে দীপালিও নয়, একদম সরাসরি উপমেয়কে অস্বীকার করে দিচ্ছে, নিয়ে উপমানকে প্রতিষ্ঠা দিয়ে দিচ্ছে। এইটা দেখলে আরও বুঝতে পারবে। দেখো, হাটে হাটে আমি ঘুরে যে বেড়াই, সে নহে করিতে হাট, হাটের বক্ষে দেখে যাই আমি, কত যে কাঁদিছে মাঠ। বলছে আমি হাটে হাটে ঘুরে বেড়াই, সে নহে করিতে হাট, হাটের বক্ষে দেখে যাই আমি, কত যে কাঁদিছে মাঠ। এরা কি করছে এখানে? উপমেয় হাট করাকে অস্বীকার করে উপমান মাঠের কান্নাকে প্রতিষ্ঠা করছে। অর্থাৎ আসলে তিনি হাট করতেই গেছেন, হাটে কেউ ঘুরে ঘুরে মাঠের কান্না শোনে না, হাট করাটাই তার উদ্দেশ্য। কিন্তু তিনি হাট করতে করতে আর একটা কাজ করেন, সেটা হচ্ছে মাঠের কান্নাকে শোনেন, দেখেন। কিন্তু তিনি অস্বীকার করে দিয়েছেন, হাটে হাটে আমি ঘুরে যে বেড়াই, সে নহে করিতে হাট। আমরা দেখবে এই কথাগুলো তুমি তোমার কাছে কত জানি না সোজা মনে হচ্ছে কিনা, আমি আরও উদাহরণ দিলে বুঝতে পারো। আমরা মাঝে মাঝে বলি না, আমি যে ওখানে মানে আমি ধরো বললাম যে আমি যে ওখানে গেছি, আমি কি আর এই জন্য গেছি, আমি ওখানে এই করতে করতে ওটা দেখছিলাম। মানে কি, আসলে আমি ওইটা করতে গেছি, কিন্তু ওইটা করার সাথে সাথে আর একটা কাজ করছিলাম, কিন্তু আমি অস্বীকার করে দিই আমরা যে না না, আমি তো ওটা করতে যাইনি, আমি ওইটা করতে গেছিলাম। ধরো তুমি বললে যে আমি সমুদ্র গেছিলাম, দীঘা সমুদ্র গেছিলাম, আমি কি আর সমুদ্রে চান করতে গেছিলাম, আমি কী বলে মণিমুক্ত খুঁজতে গেছিলাম। তুমি কিন্তু সমুদ্রে চান করেছো না, তুমি বলার সময় বলছো না না, আমি তো সমুদ্রে চান করতে আসলে যাইনি, আমি মণিমুক্ত। ঠিক আছে, তোমার উদ্দেশ্য মণিমুক্ত খোঁজা হতেই পারে, কিন্তু তুমি তো চান করেছো সমুদ্রে, কিন্তু তুমি বলছো না না, আমি কি আর চান করতে গেছিলাম, মানে কি না যাইনি, তুমি চান করোনি, অস্বীকার করে দিচ্ছ। ফলত উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে। তাই এটা হচ্ছে অপনহতি অলঙ্কার। নারী নহ কাব্য তুমি, একজন নারীকে বলে কাব্য। যেমন আমরা দেখবে ওই অলঙ্কারবাদ পড়ার সময় পড়েছিলাম যে নারীর দেহে যেমন অলঙ্কার শোভা পায়, তেমনি কাব্য দেহেও অলঙ্কার প্রয়োজন। তার মানে কি, তার মানে এখানে বলছে নারী নহ কাব্য তুমি, একজন নারীকেই বলা হচ্ছে। কিন্তু ওই একই উদাহরণ, মানুষ নও তুমি ভগবান, মানুষ নন আপনি ভগবান। বুঝতে পারছো? উপমেয়কে অস্বীকার করে উপমানকে, এই যে বলছে চোখে চোখে কথা নয় গো বন্ধু, আগুনে আগুনে কথা। কথা আসলে কোথায় কোথায়, আগুনে আগুনে কি কথা হয়? কথা তো চোখে চোখেই হয়। কিন্তু এখানে নিষেধ করে দেওয়া হচ্ছে, এখানে বারণ করে দেয়। এখানে উপমেয়কে কী করা হচ্ছে, উপমেয়কে অপন্নব করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। বলছে চোখে চোখে কথা নয় গো বন্ধু, আগুনে আগুনে কথা। মানে কথার মধ্যে একটা আগুন আছে, কথা আমরা বলি না, কথার মধ্যে একটা আগুন আছে, আগুন ঝরছে যেন, কথা বলছে না। ফলত আসলে তো চোখে চোখেই কথা, কিন্তু অলঙ্কৃত করার জন্য বলছে চোখে চোখে কথা নয়, যেন আগুনে আগুনে কথা। কিন্তু তুমি দেখো, তোমরা একটা জিনিস বারবার ফলো করছো না কি জানে, সব শব্দের মধ্যেই কিন্তু না, নহে, নয় ব্যবহার আছে। মনে রাখবে, না, নহে, নয় এগুলো মানেই, এগুলো ব্যবহার মানেই হয় অপনতি, নয় নিশ্চয়। আগে এইটা শিখে নাও, তোমাকে ছড়াতে হবে না। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মানেই কাকু বক্রোক্তি, নালে সন্দেহ। এবার আমি দেখবো বাকিটা। অতএব তোমাকে তাহলে ছড়াতে হবে না, তুমি যে কোনো দু তিনটে অলঙ্কার নিজে করে বুঝে নিতে পারবে যে এটা কোন অলঙ্কারের মধ্যে পড়ছে। হয় অপনতি, নয় নিশ্চয়, না নহে রয়েছে মানে। এবার যদি উপমেয়কে নিষেধ করে উপমানকে প্রতিষ্ঠা দেওয়া হয়, তাহলে হচ্ছে অপনতি অলঙ্কার। আর যদি দেখা যায় যে উপমেয়কে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে উপমানকে অস্বীকার করে, অপনতির উল্টো হচ্ছে নিশ্চয়। এই প্রশ্নও কিন্তু আসে পরীক্ষায়, মানে থেকে আর কি বলে বৈশিষ্ট্যে, যে অপনতি আর নিশ্চয় অলঙ্কার কি বিপরীত আসতে পারে, বৈশিষ্ট্যে আসতে পারে। এইভাবে তোমাদেরকে হ্যাঁ না নাকি বলতে হবে। যে অলঙ্কারে উপমানকে নিষেধ করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয়। অপনতিতে কী পড়লাম, এইগুলোও কিন্তু আসে পরীক্ষায়, যে নিশ্চয় অলঙ্কারে দিয়ে দেবে, নিশ্চয় অলঙ্কারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয়। অপনতিটা নিশ্চয় দিয়ে দেবে, নিশ্চয়টা অপনতি দিয়ে দেবে। তোমাকে চেক করতে হবে, তোমাকে ঠিকঠাক করতে হবে।
যে অলঙ্কারে উপমানকে নিষেধ করা হয়, তাহলে অপনতিতে শিখলাম উপমেয়কে নিষেধ করে উপমানকে প্রতিষ্ঠা, আর এখানে উপমানকে নিষেধ করে উপমেয়কে প্রতিষ্ঠা। আমরা আগে একদম ডিরেক্ট আমরা উদাহরণে যাব। নয়নে ফেলিত ছায়া মেঘ নয় তব কেশপাশ। তোর একটা প্রেমিক একটা প্রেমিকার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এবার প্রেমিকার যে কেশপাশ চুল সেটা তার মুখের ওপর পড়ছে। তিনি বলছেন কবি যে নয়নে ফেলিত ছায়া, অর্থাৎ চুলের ফলে যে ছায়া করতো তার মুখটাতে যে রোদ লাগতো না, হচ্ছে ওটা সরি আমার হ্যাঁ মেঘ নয় তব কেশপাশ। দেখো এখানে আসলে তার কেশপাশের সাথে মেঘের তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে আসলে সত্যিটা বলা হচ্ছে। নিশ্চয় অলঙ্কারে কি বলা হচ্ছে? নয়নে ফেলিত ছায়া মেঘ নয় তব কেশপাশ, মানে সত্যিই তো তার কেশপাশই তো তার মুখের মধ্যে ছায়া ফেলতো, কিন্তু এখানে ওই সবই তো সাদৃশ্যবাচক অলঙ্কার, অর্থাৎ মেঘের সঙ্গে তার চুলের তুলনা করা হচ্ছে। কিন্তু তিনি কী বলছেন? মেঘ নয় তবে কেশপাশ, সত্যিটা মানে সবসময় মনে রাখবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবে, এগুলো বলতে বলতে ভুলে যায়, সেটা হচ্ছে এখানে সত্যিটা বলা হবে, ওখানে মিথ্যে, অপনতিতে মিথ্যাটা বলা হবে। মিথ্যা মানে কি? যেটা সেটাকে অস্বীকার করে, যেটা নয় যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটাকে সত্যি বলে প্রমাণিত করা হবে। কিন্তু নিশ্চয় অলঙ্কারে কি সত্যিটা বলা হবে, যে নয়নে ফেলিত ছায়া মেঘ নয় তবে কেশপাশ, তোমার চুলই আমার মুখের মধ্যে ছায়া ফেলত। অসীম নীরদ নয় ওই গিরি হিমালয়। এগুলো উদাহরণ, এগুলো মোটামুটি প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে আসলে তিনি উপমান নীরদকে, অর্থাৎ হিমালয়ের সাথে নীরদকে তুলনা করা হচ্ছে, নীরদকে উপমানকে অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হচ্ছে। দেখো এখানে বলেছে যে, উদাহরণ যদি আমি তোমাকে বলি, এই যে কাঁপিছে পুরী রক্ষবীর পদভরে নহে ভূকম্পনে। এবার এইগুলো এই কিছু কিছু উদাহরণ তুমি হয়তো ডিকোড করতে পারবে না, এটা যদি হুট করে দিয়ে দেয়, কাঁপিছে পুরী রক্ষবীর পদভরে নহে ভূকম্পনে, সমস্যাটা কোথায় হয়? তুমি তো হয় নহে শব্দের ব্যবহার আছে বা শব্দের ব্যবহার আছে, মানে তুমি তো এটুকু বুঝে নেবে যে এটা হচ্ছে অপনতি নামে নিশ্চয়। কিন্তু আসলে তুমি যদি গোটা ব্যাপারটা না জানো, তাহলে রক্ষবীর পদভরে কাঁপছে পুরী নাকি ভূকম্পনে কাঁপছে, তুমি এটা বুঝবে কী করে? কারণ আসলে যার কম্পনের জন্য এই পুরীটা কাঁপছে সে হচ্ছে উপমেয়, আর যার সাথে তুলনা করা যায় সে হচ্ছে উপমান। কিন্তু এখানে বলেছে যে কাঁপিছে পুরী রক্ষবীর পদভরে নহে ভূকম্পনে। এবার তুমি তো কনফিউজড হয়ে যাবে যে আসলে নহে ভূকম্পনে এটা কি উপমেয়কে অস্বীকার করা হচ্ছে না উপমানকে? এর জন্য কি, এর জন্য কোনো শর্টকাট পদ্ধতি নেই, এর জন্য প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কারণ কিছু কিছু উদাহরণ তোমাকে শুধু প্র্যাকটিস করেই মনে রাখতে হবে। তুমি ওই সব জিনিসকে একদম সব যদি বলেন আমি পণ্ডিত সব রেকর্ড করতে যাব, রেকর্ড করে তুমি আসলে তোমাকে তাহলে তো এর অতীতটা জানতে হবে, যে এটা যেখান থেকে নেওয়া হয়েছে সেখানে আসলে কি বলা হচ্ছে, সেখানে কি সত্যিই ভূমিকম্পতেই কাঁপছিল পুরী নাকি রক্ষবীর পদভরে? না জানলে তো তুমি কোনটা উপমান কোনটা বুঝতে পারবে না। ফলত এই উদাহরণগুলোর জন্য তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখবে প্র্যাকটিস করতে 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 একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবেই। ফলত যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হয়ে যাবে, তত তোমার উদাহরণ দেখলেই মনে হবে এটা তো এই অলঙ্কার, মুখস্থ হয়ে যাবে। যদিও অলঙ্কার মুখস্থ করার জিনিস নয়, আমি ওই জন্য তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করি শর্টকাট পদ্ধতি দিয়ে বোঝানোর, কিন্তু কিছু কিছু জিনিস হয় না। এই ধরনের উদাহরণগুলো একটু প্র্যাকটিস করেই তোমাকে মনে রাখতে হবে, বাকি সব দেওয়া হয়ে যাবে। অলঙ্কারের 90% তুমি প্র্যাকটিস করে তুমি ডিকোড করতে পারবে, 90% তুমি পড়েই বুঝে নেবে এটা কি অলঙ্কার, মানে একদম মানে বুঝবে অঙ্ক কষার মতো সূত্র প্রয়োগ করে। কিন্তু 10% কিন্তু একটু প্র্যাকটিসের মাধ্যমে ওই মনে রাখতে হবে, মানে সবটা তুমি ডিকোড। ওই তো বললাম তুমি অপনতি না সন্দেহ নিশ্চয়ই বুঝতে পেরে যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে দুটোর মধ্যে কোনটা সেটা, মানে এত অলঙ্কারের মধ্যে তুমি ওই দুটোকে করে নেবে, কিন্তু দুটোর মধ্যে কোনটা সেটার জন্য একটু প্র্যাকটিস তোমাকে কিন্তু করতে হবে। যাই হোক, প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। সেটা হচ্ছে যে এটাই বোধহয় শেষ, হ্যাঁ এটাই বোধহয় শেষ, ব্যতিরেক অলঙ্কার।
ব্যতিরেক অলঙ্কার কি বলছে? ব্যতিরেক অলঙ্কারে উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট আর নিকৃষ্ট করে দেখালে তাকে ব্যতিরেক অলঙ্কার বলে। কি বলেছে? খুব সহজ। উপমেয়কে উপমানের চেয়ে হয় খারাপ করে দেখানো হবে, নয় ভালো করে দেখানো হবে। এই জিনিসটা পেলেই তুমি জানবে যেটা ব্যতিরেক অলঙ্কার। হয় উপমেয়কে উপমানের চেয়ে খারাপ করে দেখানো হবে, মানে ভালো করে দেখানো হবে। আমরা উদাহরণ দেখি, উদাহরণ দিয়েই আমাদের কাজ। অকলঙ্ক মুখ তব কলঙ্কি চন্দ্রের মতো নহে। কি বলেছে? অকলঙ্ক মুখ তব, তোমার মুখটা হচ্ছে অকলঙ্ক, তোমার মুখে কোনো কলঙ্ক নেই। কলঙ্কি চন্দ্রের মতো নহে, চাঁদে যেমন কলঙ্ক আছে সেই চাঁদের কলঙ্ক তোমার মুখে নেই। তোমরা ভেবে দেখো তো, তোমরা দেখলেই বুঝতে পারবে যেখানে উপমেয়কে উপমানের থেকে উঁচুতে দেখানো হলো, ভালো দেখানো হলো, উৎকৃষ্ট দেখানো হলো, নাকি খারাপ করে দেখানো হলো। এখানে মুখের সাথে চাঁদের তুলনা করছে, সেই তো তুলনাবাচক, সেই তো সাদৃশ্যবাচক অলঙ্কারের মধ্যেই পড়ছে। কিন্তু কি বলছে? যে তোমার মুখ কলঙ্ক নয়, কলঙ্ক চন্দ্রের, কলঙ্কি চন্দ্রের মতো নয়। অর্থাৎ মুখকে আরও উৎকৃষ্ট বলা হচ্ছে, কলঙ্ক চাঁদ নয়, তোমার মুখ আরও উৎকৃষ্ট, তোমার মুখ আরও ভালো। ব্যতিরেক অলঙ্কার। তোমার কালো চুল কালো মেঘের চেয়েও কালো। তোমার চুলটাকে মেঘের সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে শুধু মেঘের কালো নয়, আরও কালো, মানে আরও ঘন কালো তোমার চুল। এখানেও উৎকৃষ্টভাবে দেখানো হচ্ছে। কারণ চুল যত কালো হবে ততই তো ভালো। তাহলে কালো মেঘের চেয়েও কালো মানে কি? মানে এখানেও কিন্তু কি দেখানো হচ্ছে? এখানেও উৎকর্ষ দেখানো হচ্ছে। কি বলেছে? সবগুলো আমরা করব না। কণ্ঠস্বরে বজ্র লজ্জাহত, বলছে তোমার কণ্ঠস্বর এত কঠোর, বজ্রের থেকেও, অর্থাৎ বজ্রপাতের থেকেও তোমার কণ্ঠস্বর হচ্ছে কঠোর। ব্যতিরেক অলঙ্কার। আচ্ছা, ব্যতিরেক অলঙ্কারের ভাগটাকে আমি দিইনি, এক সেকেন্ড। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে দেওয়া নেই বোধ হয়। হ্যাঁ, এটা নেই বোধ হয়, এটা তোমাদেরকে আমি বলে দিই। সেটা হচ্ছে উৎকর্ষ প্রকাশ পেলে উৎকর্ষাত্মক ব্যতিরেক, আর নিকৃষ্টতমভাবে দেখানো হলে ওই আর কি আছে, অপকর্ষাত্মক ব্যতিরেক। এটা বুঝতে হবে, হয় খারাপ দেখানো হবে, হয় ভালো দেখানো হবে। ভালো যদি দেখানো হয় তাহলে উৎকর্ষাত্মক ব্যতিরেক, আর অপকর্ষাত্মক ব্যতিরেক মানে অপকর্ষ দেখানো হলে, মানে খারাপভাবে দেখানো হলে। এরও আমরা একটা উদাহরণ আমরা দেখি। দেখো, এখানে আমি ইয়ে করে দিয়েছি, কিসের এত গরব প্রিয়া। এটা, এই লাইনটা আমার খুব ভালো লাগে, মানে খুব সুন্দরভাবে অলঙ্কারটা প্রয়োগ করা হয়েছে এবং লেখা হয়েছে ছন্দ দিয়ে। কিসের এত গরব প্রিয়া, কথায় কথায় মান অভিমান, এবার এসো শেষ করিয়া, ভাটাই ক্ষীণা তরঙ্গিনী ফের জোয়ারে দুকুল ভাঙে, জোয়ার গেলে আর কি ফিরে নারী তোমার জীবন গাঙ্গে। তার প্রিয়া অর্থাৎ প্রেমিকাকে বলছে যে তোমার এত অভিমান রাগ কিসের? বলছে ভাটায় যখন নদী সমুদ্রর, ভাটায় ক্ষীণা তরঙ্গিনী, অর্থাৎ নদী ভাটা এলে যেমন ক্ষীণ হয়ে যায়, তেমনি জোয়ার এলে আবার দুকুল ভেঙে পড়ে। কিন্তু জোয়ার চলে গেলে ওগো নারী তোমার জীবন গাঙ্গে আর কি যৌবন ফিরে আসবে। এখানে এটা বলা হচ্ছে আসলে যে নদীর মধ্যে যেরকম জোয়ার এলে নদী ফুলে ফেঁপে ওঠে, সমুদ্র ফুলে ফেঁপে ওঠে, সাগর ফুলে ফেঁপে ওঠে, ভাটা হলে কিন্তু ক্ষীণ হয়ে যায়, তেমনি তোমার এখন যৌবন রয়েছে, এই যৌবন কিন্তু চিরজীবন থাকবে না। জোয়ার গেলে আর কি ফিরে আসে, অর্থাৎ যৌবন একবার চলে গেলে সেই জীবন গাঙ্গে আর কি যৌবন ফিরে আসে? তাহলে এত কিসের গরব, কিসের অভিমান? এখানে বলো তো, এখানে উৎকর্ষাত্মক নাকি অপকর্ষাত্মক?
তোমাদেরকে এগুলো কি করতে হবে, এগুলো তোমাদেরকে বারবার করে দেখতে হবে। উপমান এখানে উৎকৃষ্ট, উপমেয় হচ্ছে নিকৃষ্ট। কারণ উপমেয় তো নিকৃষ্টই। এখানে নারীর সঙ্গে একটা নদীর তুলনা করা হচ্ছে, সাগরের তুলনা করছে। তার যৌবন চলে গেলে যা তোমার কিছু থাকবে না, তোমার গরব থাকবে না, এটাকে এখানে বলা হচ্ছে। ফলত উপমেয়কে নিকৃষ্ট, তাহলে এটা তোমার অপকর্ষাত্মক ব্যতিরেক। উপমেয়কে যদি উপমানের থেকে নিকৃষ্টভাবে দেখানো হয় তাহলে অপকর্ষাত্মক ব্যতিরেক। যদি কিন্তু যদি দেখো ভালো নয় খারাপভাবে দেখে সেটা ব্যতিরেক অলঙ্কার 100%। অনেক সময় যেটা হয়, তোমাদের ভালোর জন্য বলি, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে ব্যতিরেকের স্পেসিফিক ভাগ দিয়ে প্রশ্ন আসে না, দিয়ে দিলে নিচে লিখবে ব্যতিরেক অলঙ্কার, সন্দেহ অলঙ্কার, সমাসক্তি অলঙ্কার নাকি উপমা অলঙ্কার, সহজেই বুঝে যাবে এটা ব্যতিরেক অলঙ্কার। প্রশ্ন 90% ক্ষেত্রে এইভাবেই আসবে। যদি একটু ডিটেলিংয়ে দেয় তখন একটু চাপ, ওই আর কি, মানে একটু বেশি আর কি ইয়েতে দেবে, ওই অপকর্ষা উৎকর্ষাটা এভাবে দেবে। আদারওয়াইজ তোমাদের কোনো চিন্তা নেই, খুব ওইভাবেই থাকবে প্রশ্ন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলো, বাকি মোটামুটি পরে আলোচনা হবে। বুঝতে পেরেছো কিনা বলো।